শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এখনো তৈরি হয়নি পরিবেশ, জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষাবর্ষ বাড়ার সম্ভাবনা। খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদন স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয় নিশ্চিত করেছেন দুই মন্ত্রী। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতে। শুরু হলো গণস্বাস্থ্যের করোনার র্যাপিড টেস্ট। সংক্রমণ ছড়ানোর শঙ্কায় বিশেষজ্ঞরা, স্বাস্থ্য খাতে ব্যর্থতায় ক্ষোভ মান্নার। 1 সেপ্টেম্বর থেকে আগের ভাড়া গণপরিবহনে জানালেন ওবায়দুল কাদের। সিদ্ধান্তকে স্বাগত জানালো পরিবহন মালিক সমিতি। শ্রদ্ধা ভালোবাসায় সাহিত্যিক সাংবাদিক রাহাত খানের বিদায়। শেষবার দেখতে প্রেস ক্লাবের সহকর্মী শরীফরা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাবেত। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র। কৃষ্ণাঙ্গ নিপীড়ন বন্ধের ডাক। জ্যাকবকে গুলি করার তীব্র সমালোচনা জাতিসংঘের। এবং করোনা বাস্তবতায় মাঠে নামতে পারেনি বেশিরভাগ ফেডারেশন। ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা অলিম্পিক অ্যাসোসিয়েশনের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনার কারণে একের পর এক বন্ধ হচ্ছে পাবলিক পরীক্ষা। তবে এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি সরকার। শিক্ষামন্ত্রী বলেছেন, এখনো এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। করোনা সংকটের মাঝে লাখ লাখ মানুষকে ঝুঁকিতে ফেলা যায় না বলেও মন্তব্য তার। অবশ্য এর আগে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত হাসান কামরুলের প্রতিবেদনে। গত 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে তা এখনও স্থগিত। গেল 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দফায় দফায় ছুটি বাড়িয়ে তা 31 আগস্ট পর্যন্ত নেওয়া হয়। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এইচএসসি পরীক্ষা বাতিলের গুজবও রটে। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কেউ কেউ এইচএসসির তারিখ ঘোষণা নিয়েও পোস্ট দেয়। শনিবার জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, 14 লাখ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের করোনা ঝুঁকিতে ফেলা যায় না। পরীক্ষা নেওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি। গুজবে কান দেবেন না। স্বাস্থ্য ঝুঁকি এই মুহূর্তে এই এত বড় ঝুঁকি আমরা নিতে পারি না। আমাদের দায়িত্বশীলভাবেই ভাবতে হবে। সে কারণে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা নেবার মতো পরিস্থিতি নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে একই কথা, মোটেই এখন পরিস্থিতি হয়নি। এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি নেবার আমাদের কোনো সুযোগ নেই। এর আগে বৃহস্পতিবার স্কুলের বার্ষিক পরীক্ষা না নেয়ার ব্যাপারে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। এরপর কওমি মাদ্রাসা ছাড়া 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। পরে জেএসসি ও জেডিসি বাতিল করে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গেল মঙ্গলবার পিইসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হাসান কামরুল, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24 সংবাদে। করোনা সংকটে পিএসসি ও জেএসসি, জেডিসি বাতিল করার পর আজকে শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে তিনি এমন মন্তব্য করেছেন। আপনার কাছে কি মনে হয়, সরকার এমন অবস্থায় কি সিদ্ধান্ত নিতে পারে? আমার মনে হয় যে সরকার শিক্ষা নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা সঠিক। পিএসসি পরীক্ষা কিংবা জেএসসি, জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এর আগেও 2010 সালে যে শিক্ষানীতি প্রণীত হয়েছিল সেখানেও কিন্তু সুপারিশ ছিল যে পাবলিক পরীক্ষা, পিএসসি, জেএসসি এগুলো নেওয়া সঠিক হবে না। করোনার সময় আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটা যথাযথ হয়েছে। এখন আমাদের সামনে যে সমস্যাটি সেটা হলো এইচএসসি পরীক্ষা, যেটা এপ্রিল মাসে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না এবং কখন হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
কারণ করোনা পরিস্থিতি আমাদের অনুকূলে নয়। তবে আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ আমরা যাতে আমাদের ছাত্রদের পড়ালেখার ধারাবাহিকতায় রাখি, নানা রকম নেতিবাচক তথ্য সংবাদ দিয়ে তাদেরকে বিভ্রান্ত না করে তাদের যে পড়ালেখা করতে হবে সেই বিষয়টা যেন আমরা গুরুত্ব দেই। এখন প্রতিটি ছেলে মেয়ের প্রতিদিন 2-3 ঘন্টা সময় তারা বেশি পায়, এই সময়টা যাতে তারা পড়ালেখা, জ্ঞানার্জন, দক্ষতা অর্জনে মনোনিবেশ করে, এর জন্য শিক্ষক এবং অভিভাবকদের যত্নবান হওয়া প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটাও ভাবতে হবে যে পরিস্থিতি এমন নয় যে আমরা নভেম্বর মাসে এইচএসসি পরীক্ষা নিতে পারবো। এই জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা কিভাবে হবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর চিন্তা ভাবনা করা উচিত। আমরা বরাবরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নেয় সেটা যে কাঙ্ক্ষিত নয়, এটা আমরা সবাই বলে থাকি। অভিভাবকদের জন্য দুর্ভোগ, পরীক্ষার্থীদের জন্য দুর্ভোগ, কিভাবে সমন্বিত পরীক্ষা কিংবা গুচ্ছভিত্তিক পরীক্ষা নেওয়া যায় এখন থেকেই বিশ্ববিদ্যালয়গুলোকে চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন। পরের প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিঠিটি পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী জানান, আইনি কার্যক্রম শেষে সরকার খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত জানাবে। যদিও দুদক আইনজীবী বলছেন, আদালতের আদেশ ছাড়া সরকারের কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার স্থায়ী মুক্তির আবেদন করেছে তার পরিবার। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। বেগম জিয়ার আইনজীবী জানান, করোনা পরিস্থিতির কারণে তার শারীরিক অসুস্থতার কোনো পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা করা সম্ভব হয়নি, তাই চিঠিতে আবারও সাজা মওকুফের আবেদন করা হয়েছে। বলছে যে দেশে চিকিৎসা করতে চাই, প্রয়োজনে যদি মনে যেহেতু নির্দেশটা বিদেশে করেছে, প্রয়োজনে বিদেশে চিকিৎসা করতে চাই। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমবারের মতোই বেগম জিয়ার ছোট ভাই এবারও মুক্তির আবেদন করেছেন। তবে বেগম জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে কিছুই বলেননি তিনি। আর আইনমন্ত্রী জানান, আবেদনপত্রটি তার মন্ত্রণালয়ে এসেছে, এখন অপেক্ষা আইনি প্রক্রিয়া শুরুর। আবেদন আসার পরে আবেদনের প্রেক্ষিতে আমরা কি ব্যবস্থা নেব সেটা সিদ্ধান্ত। শর্ত দেওয়া হয়েছে, সেটার মধ্যে একটা হচ্ছে যে উনি বাসায় চিকিৎসা নেবেন এবং উনি দেশে থেকে চিকিৎসা নেবেন, এই দুটোই কথা আছে। চিঠিটা দিয়েছে, আমাদেরকে একটা সিক্রেট চিঠি দিয়েছে, এটা প্রকাশ করা আমাদের পক্ষে ঠিক হলো না। তবে একটা পত্র দিয়েছেন, তার এই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই ভিত্তিতেই আর একটু বিষয়ের জন্য দিয়েছেন। আর দুদক আইনজীবী জানান, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নেই, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। বিচারাধীন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে সরকার তো বিদেশ যাওয়ার চিকিৎসার জন্য আদেশ দেওয়ার এখতিয়ার রাখে না। অবশ্যই খালেদা জিয়ার সেটা চাওয়ার অধিকার আছে এবং সেটা চাইতে হবে উপযুক্ত আদালতে। গত 25 মার্চ 2 শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের পর 6 মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাজার মেয়াদ শেষ হচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 4206 জনে। আর গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2131 জন। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 3,08,925 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, নতুন 2027 জন সহ সারা দেশে মোট সুস্থ হয়েছেন 1,98,863 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,689টি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.37%।
সারা বিশ্বে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বাংলাদেশেও তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাসটি। তবে দেশে এখনও সেরকম চরম পরিস্থিতি না হলেও যে কোনো সময় লাগামহীন হতে পারে করোনা পরিস্থিতি। আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যান্ডসেট এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে। ল্যান্ডসেটের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, একদিকে বর্ষা, অন্যদিকে ডেঙ্গু, এর ভেতর আবার করোনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। করোনা পরীক্ষার জন্য সরকার যে ফি নির্ধারণ করেছে, এ প্রতিবেদনে তার সমালোচনাও করা হয়েছে। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে কোভিড-19-এ গেল 24 ঘন্টায় 2,85,000 মানুষ সংক্রমিত হয়েছে। প্রাণহানি হয়েছে প্রায় 6,000। মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আসছে সেপ্টেম্বরে মোট প্রাণহানি 2 লাখ ছাড়াবে বলে পূর্বাভাস দিয়েছে সিডিসি। এদিকে গেল দিনেও ভারতে সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে করোনা ভ্যাকসিনের টেস্ট ট্রায়ালে যাওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। এখন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রেই RT-PCR টেস্ট করতে পারবেন কোভিড-19-এ আক্রান্ত সম্ভাব্য রোগীরা। শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মলিকিউলার ল্যাবরেটরি উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। প্রতিদিন 200টি টেস্ট করা যাবে এই ল্যাবে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল নমুনা সংগ্রহের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করার জন্য মেডিকেল টেকনোলজিস্টদের পরামর্শ দেন। এর পাশাপাশি নমুনা ভাইরাস সংক্রমণ রোধে সংগ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সচেষ্ট থাকার কথাও বলেন। একটা নেগেটিভ মানুষ পজিটিভ হবে না, সুতরাং এই যে দুটো নেগেটিভ হলো আর একটা পজিটিভ হলো, দ্যাট মিন্স ওই পজিটিভ দিকটাই আমরা গ্রহণ করব, এটাই। তারপরে আরো ভুল হতে পারে, সব রেজাল্ট হলো কম্পাইলেশনের জায়গায় ওই যদুর জায়গায় মধুর নাম এসে গেল, ওখানে ভুল হতে পারে। মানে ল্যাবরেটরির অনেক জায়গায় ভুল হতে পারে। সবগুলো স্বীকার করে নিয়ে আমাদের খুব যত্নে কাজটা করতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক কূটনীতিক সাকিব আলীর নাগরিক ঐক্যে যোগদানের ওপর আলোচনা অনুষ্ঠানে মান্না এই কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার করোনা মোকাবেলা করতে পারেনি, এদের হাতে দেশ নিরাপদ নয়। 49 বছরের বাংলাদেশে এমন সরকার কেউ দেখেনি। দেশের টাকা আজ বিদেশে পাচার করা হচ্ছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে সরকার ব্যর্থ বলেও জানান মান্না। আমাদের অর্থনীতির অবস্থা কি জানেন সবাই। পাচার হয় প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় লক্ষ কোটি টাকা। স্বাস্থ্য ব্যবস্থা একদিনে নষ্ট হয়েছে, অর্থনীতি একদিনে নষ্ট হয়েছে। সর্বস্তরে রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পচন নিজেদেরকে ভয় দেখিয়ে দেয়। দেশে এখনো করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। শনাক্তের হার কিছুটা কমলেও মৃত্যু কমছে না। কিন্তু জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে। এমনকি অনেকে ন্যূনতম স্বাস্থ্যবিধি মাস্ক ব্যবহার করছেন না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে যে কোনো সময় সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে করোনা সংক্রমণের 5 মাস পেরিয়ে গেলেও এখনও সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। করোনা শনাক্তের সংখ্যা বর্তমানে 3 লাখ এবং মৃত্যুর সংখ্যা 4,000 ছাড়িয়েছে। কয়েক মাস আগে অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মেনে চলছে না অনেকেই। প্রয়োজনে তাগিদে যারা বের হচ্ছেন তাদের অনেকেই মাস্ক পরছেন না। আমি বাজার আসছি তো চলে যাবো, বাসায় নেই, এই জন্য আর কি তার শর্ট টাইম মিলে। হ্যাঁ, এটা অবশ্য ভুলে গেছি, আনতে মনে ছিল না, আইসা বলছি এখানে বাসায় নেই, এই জন্য আর কি। মাস্ক তো পরি ভাই, যে মাত্র খুললাম মাস্ক, এই যে মাত্র মাস্ক খুললাম। মাস্ক খোলা রাখার জন্য না, খুলে রাখছি, অনেকক্ষণ পরে থাকলে নিঃশ্বাস আটকা যায় গাড়ি চালাইলে। এই যে বাজার সবাই তো দেখেন, কার কজনের গায়ে মুখে মাস্ক আছে নাই, এই জন্য আমি
নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মৌসুমি ফলের দোকান, শপিং মল ও ফুটপাতের দোকানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। তবে এর মধ্যেও সচেতন অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। ব্যবহার করতেছেন এই কারণে যে নিজে মনে করছে এখন আর বিপদ নাই, কিন্তু এই বিপদ যে এখনো রয়েছে সেটা এখন মানে মাথায় রাখে নাই, যে কারণে তারা মাস্কটা ব্যবহার করতেছে না। শীতল এখন মানুষের ভিতরে শীতলতা ভাব এসে গেছে। স্বাস্থ্যবিধি না মানাটা তো খুবই বিপজ্জনক। আমরা অবশ্যই স্বাভাবিক কর্মকাণ্ড করব, জীবন থেমে থাকবে না, কিন্তু যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে অভ্যস্ত না হই তাহলে কিন্তু আমরা আরো বড় সংক্রমণ বা হঠাৎ করে কোথাও একটা ঘনীভূত সংক্রমণ হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন প্রয়োগ করার ওপর তাগিদও দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর আগে গণপরিবহনে যে ভাড়া নির্ধারিত ছিল, আগামী 1 সেপ্টেম্বর থেকে সেই ভাড়া বহাল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে গণপরিবহন, না মানলে থাকবে কঠোর ব্যবস্থা। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। করোনা ভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের মার্চের শেষ দিক থেকেই বন্ধ হয়ে যায় গণপরিবহন চলাচল। পরে 31 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় 60% ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়। দীর্ঘ 3 মাস পর আগামী মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলাচল করবে গণপরিবহন। শনিবার সড়কমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকার এই সিদ্ধান্তের কথা জানান। আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। আগের ভাড়ায় ফিরলেও বাধ্যতামূলক মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা সহ বেশ কিছু শর্ত মেনে চলতে হবে সবাইকে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না, অর্থাৎ যত সিট তত যাত্রী। কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএ-কে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। এদিকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইনায়েতুল্লাহ জানান, গণপরিবহনে সরকারের দেওয়া শর্তাবলী মেনে চলবেন তারা। আগের বারে সিট ক্যাপাসিটি আগের বারে আমরা রাজি আছি, আমাদের সম্মতি আছে। আমরা মনিটরিং করবো, বিআরটিএ করবে, ডিএমটি করবে, আমরা করবো। স্বাস্থ্যবিধি মেনে আগের ভাড়ায় গণপরিবহন চলাচলের জন্য বিআরটিএ, ডিএমপি এর সাথে সড়ক পরিবহন মালিক সমিতিও চলাচল মনিটরিং করবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন 21-এ পদকপ্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে নামাজি জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। কিংবদন্তি রাহাত খানের দীর্ঘ কর্মজীবনের শুভাকাঙ্ক্ষীরা বলছেন, তার চলে যাওয়া রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। 1940 সালে কিশোরগঞ্জে জন্মেছিলেন রাহাত খান। 1969 সালে শুরু করেন সাংবাদিকতা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে। 2013 সালে তারই সম্পাদনায় শুরু হয় দৈনিক বর্তমান পত্রিকা। শুধু সাংবাদিকতা নয়, সাহিত্য জীবনে ছোট গল্প আর উপন্যাসে তার অবদান অসামান্য। তার রয়েছে ছায়া দম্পতি, শহর, হে শূন্যতা, অমল ধবল চাকুরি ও প্রিয় দর্শনীর মতো দারুণ সব সৃষ্টি। সাহিত্যে স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ নানা সম্মাননা। শুক্রবার ইস্কাটনের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকাল 10:30টায় রাহাত খানের মরদেহ নিয়ে আসা হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় সাংবাদিকদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। জাতীয় প্রেস ক্লাব যে ক্ষতি হয়েছে, জাতীয় প্রেস ক্লাব নয়, সারা জাতি, বাংলাদেশের সাহিত্যের সাংবাদিকতার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তবে আমরা মনে করি তিনি বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে। তিনি আমাদের সাহিত্য জগতে তিনি কথা সাহিত্যিক হিসাবে
তার অনন্য একটা স্থান তিনি করে নিয়েছিলেন। যে তিনি যে উপসম্পাদকীয় লিখতেন তার মধ্যে একটা সৃজনশীলতার স্বাক্ষর ছিল, যেটি তার সাহিত্যের মধ্যে ছিল। জানাজা শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুল আহসান বুলবুল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ সর্বস্তরের মানুষ। একজন প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ, আজীবন প্রগতির পক্ষে, আজীবন বঙ্গবন্ধুর পক্ষে তিনি কথা বলেছেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় সর্বশেষ কর্মস্থল প্রতিদিনের সংবাদ কার্যালয়ে। পরে বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগতম। দেখছেন সন্ধ্যার সংবাদ। গবেষক ডক্টর বিজন কুমার শীল এখনও গণস্বাস্থ্যের সঙ্গেই আছেন বলে জানিয়েছে সংস্থাটির প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তবে সরকারি নিয়ম পালনে তাকে কিছুদিনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে গণবিশ্ববিদ্যালয় থেকে। তিনি জানান, বিজন কুমার জন্মসূত্রে বাংলাদেশি এবং পরে তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব নেন। এ কারণে বাংলাদেশে তাকে সরকারের অনুমতি নিয়ে কাজ করতে হয়। এই প্রক্রিয়ায় তার সেই অনুমতি জুলাই মাসে শেষ হয়। গণস্বাস্থ্য পুনরায় তার কাজ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। এই প্রক্রিয়া চলছে। সরকারি নিয়ম পালনেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি গণস্বাস্থ্যে আবার তার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির বিষয় নয়। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তিনি আবার গণবিশ্ববিদ্যালয়ে যুক্ত হবেন। এই নিয়ে বিভ্রান্ত না হতেও অনুরোধ জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে 2000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিরলবাড়ি টেক এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার ত্রাণ বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সহ আরও অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি লাভের আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, তবে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি। নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। এর আগে তো আপনার তার এই ব্যাপারে আপনার তার পরিবার থেকেই আপনার ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি তো জানেন যে এটা সরকারের নির্দেশে কিন্তু তার এই সাজা স্থগিত আছে, তিনি মুক্তি লাভ করেননি, স্থগিত করা আছে আমার জন্য। এটাতে আপনার কোর্ট এখন পর্যন্ত তাকে কোনো জামিন তো দেয়নি। এটা আমরা মনে করি যে তার প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। এখন পর্যন্ত জামিন প্রাপ্য। তো তারপরেও এখন পরিবার যদি সিদ্ধান্ত নেন যে তারা আবার আবেদন করবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। এবার কৃষ্ণাঙ্গদের ওপর নিপীড়ন বন্ধের ডাকে যোগ দিচ্ছে হাজারো মার্কিনীরা। ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনার পাশাপাশি বর্ণবাদ ও পুলিশি নির্যাতন বন্ধের জোর দাবি উঠেছে। শ্বেতাঙ্গ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। হাসপাতালে জ্যাকবের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। তবে থেমে নেই বিক্ষোভ। দেশটির আলাবামা, মিশিগানা, অ্যারিজোনা সহ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর জ্যাকবকে গুলি করার ঘটনার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র।
সময় হলো আরও একটি বিরতির। সাথে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। সরকারি নির্দেশনার পরও কোভিড বাস্তবতায় অনেক ফেডারেশন পুরোপুরিভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। বেশ কিছু ফেডারেশন চেষ্টা চালালেও সামনে আসছে নানান প্রতিবন্ধকতা। সংশ্লিষ্টরা বলছেন সিঙ্গেল অ্যাক্টিভিটির গেমসগুলো ছাড়া বাকি খেলাগুলো মাঠে ফেরানো কঠিন। এদিকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস আয়োজনের চেষ্টা চালাবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। করোনায় থমকে থাকা ক্রীড়াঙ্গন সচল হবার চেষ্টায় ইতিমধ্যেই এসেছে সরকারি নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু ফেডারেশন অনুশীলন শুরুর চেষ্টা চালালেও দেখা দিচ্ছে নানান প্রতিবন্ধকতা। এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছে আর্চারি। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ইতি রোমান সানারা অনুশীলনে ফিরলেও অন্যান্য বেশিরভাগ ফেডারেশনের চিত্র ভিন্ন। নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কর্তারা। তবে প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস আয়োজনের চেষ্টা চালাবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে হুট করে এবং অল্প সময়ের মধ্যে খুবই কম খেলাগুলোকে মাঠে নিয়ে আসা সম্ভব। তবে যে সমস্ত গেমসগুলো বডি কন্ট্যাক্ট নাই সেগুলো মাঠে খেলা যায়। বডি কন্ট্যাক্ট গেমগুলিকে মাঠে নিয়ে আসা আরও বেশি অসুবিধা। বিওএ চাচ্ছে তাদের খেলা মাঠে আসুক নিশ্চয়ই বাংলাদেশ গেমস আয়োজনের জন্য, এবং এটাকে শেষ সফল সমাপ্তির জন্য আমরা হয়তো বিওএ পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা আয়োজনের জন্য আমরা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে চেষ্টা করে যাচ্ছি। তবে প্রশ্ন হলো, এত অল্প সময়ের মধ্যে গেমস আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তো অলিম্পিক অ্যাসোসিয়েশন? গেমস আয়োজন করতে হলে দ্রুতই সকল ডিসিপ্লিনের অ্যাক্টিভিটি বাড়ানোর বিকল্প কিছু দেখছেন না কর্তারা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।